ওয়েলকাম। এক আশ্চর্য ঘটনা। একজন বিজ্ঞানী দুবার নোবেল পুরস্কার পেলেন, একবার পদার্থবিজ্ঞানে, অন্যবার রসায়নে। নোবেল পুরস্কারের 121 বছরের ইতিহাসে এমন ঘটনা দ্বিতীয়বার ঘটেনি। আবার একটি পরিবার থেকে 5টি নোবেল, ভাবা যায় না। তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তোমরা নিশ্চয়ই জানো, উনি হলেন বিশ্ববিজ্ঞানের মহান উদ্গাতা মেরি কুরি। মাদাম কুরি নামেই তিনি আমাদের কাছে অধিক পরিচিতা। রেডিয়াম ও পোলোনিয়াম নামে দুটি তেজস্ক্রিয় মৌল আবিষ্কারের জন্য তিনি পদার্থ এবং রসায়নে নোবেল পান। জগতে নতুন দিগন্তের দ্বার উন্মোচিত করেছিলেন তিনি। মাদাম কুরির জীবন ছিল সংঘর্ষে ভরা। প্রতি মুহূর্তে হতাশার অন্ধকার তাকে গ্রাস করত। ছোট থেকেই অসম্ভব রুগ্ন ছিলেন তিনি। মনের ভিতরে কোনো আশার সঞ্চারণ ঘটলেও সঙ্গে সঙ্গে তা নিভে যেত। জীবনে কোনোদিন যে সফল হবেন ভাবতেই পারতেন না তিনি। তাই তার জীবন ইতিহাস পাঠ করা আমাদের অবশ্য কর্তব্য। এই ইতিহাসের প্রতিটি অধ্যায় আছে রোমাঞ্চকর যুদ্ধের কাহিনী। জীবনের প্রতিটি মুহূর্তকে কিভাবে কাজে লাগাতে হয় মাদাম তা আমাদের শিখিয়ে গেছেন। তার আসল নাম ছিল মার্জা ক্লোডাস্কা। জন্মেছিলেন তিনি পোল্যান্ডের রাজধানী ওয়ারসি 1867 খ্রিস্টাব্দে 7ই নভেম্বর তারিখে। 5 ভাই বোনের মধ্যে মার্জা ছিলেন সবার ছোট। বাবা স্থানীয় একটি বিদ্যালয়ে পদার্থবিজ্ঞান পড়াতেন। মাও ছিলেন সুশিক্ষিতা, তবে কোনো চাকরি করতেন না। একা হাতে সংসারে সবকিছু সামলাতেন তিনি। শেষে অবশ্য মেয়েদের পড়াবার একটা স্কুল খুলেছিলেন তিনি, কেননা বাবার অর্জিত অর্থে সংসার চালানো ঠিকমতো চলছিল না। তাই মাকে কাজে নামতে হয়েছিল। মাত্র 5 বছর বয়সে লেখাপড়াতে অসম্ভব ব্যুৎপত্তি দেখিয়েছিলেন শিশু মার্জা। সেই বয়সে গড়গড় করে পড়তেন সবকিছু। বিশ্ব সাহিত্যের অঙ্গনে তখন থেকেই উঁকিঝুঁকি দেওয়ার একটা অভ্যাস রপ্ত হয়ে গেছিল তার। পড়ার আগ্রহ ছিল প্রবল। পড়তে ভালোবাসতেন অ্যাডভেঞ্চারের গল্প। কিভাবে মানুষ দূর দিগন্তে পাড়ি জমিয়েছে সেই কাহিনী জানবার জন্য মনটা ছটফট করত শিশু মার্জার। রাতের আঁধার ঘনিয়ে এলে কোলের পাশে শুয়ে মায়ের কাছে আবদার করতেন, গল্প বলো না মা, বলো না মা দক্ষিণ মেরু জয়ের কাহিনী, বলো না কিভাবে মানুষ পাড়ি দিয়েছে আন্টার্কটিকায়। জ্ঞান বিজ্ঞানে বই পড়তে ভালোবাসতেন। গোগ্রাসে গিলতেন আবিষ্কারের গল্প কথা। শুধু কি তাই, রূপকথা অথবা ভূতের গল্প সবতেই ছিল তার সমান উৎসাহ। 11 বছর বয়সে তাদের পরিবারের ঘনিয়ে হলো অন্ধকার। যক্ষা রোগে আক্রান্ত হয়ে মা চোখ বন্ধ করলেন। তখনও পর্যন্ত ওই রোগের কোনো প্রতিষেধক ছিল না। চোখের সামনে মাকে এভাবে মৃত্যুবরণ করতে দেখে মনটা কেমন যেন হয়ে গেছিল সেদিন কিশোরী মার্জার। একবার ভেবেছিলেন সংসার জীবন ত্যাগ করবেন, সন্ন্যাসিনী ব্রত নেবেন, আত্মহননের কথাও ভেবেছিলেন বার কয়েক। মনের ওই শোচনীয় অবস্থার সামনে এসে দাঁড়িয়েছিল তার বাবা। বাবার সান্নিধ্যে ধীরে ধীরে মার্জা ওই শোক সন্তপ্ত দিনগুলিকে অতিক্রম করেন। পড়াশোনাতে আরও বেশি মনোযোগী হয়ে ওঠেন। বছর চারেকের চেষ্টায় রুশ এবং জার্মান দুটি ভাষাই ভালোভাবে শিখে নিতে পারলেন তিনি। মার্জার দিদি ব্রুনিয়া এবং দাদা সজিও ছিলেন খুব ভালো ছাত্রছাত্রী। তারা হাই স্কুলের পরীক্ষায় সেরা ফল করে স্বর্ণপদক পেয়েছিলেন। মার্জাও ওই স্কুলে ভর্তি হলেন। পরীক্ষাতে সবার সেরা হয়ে লাভ করলেন সোনার পদক। ছেলে মেয়েদের স্কুলের ফলাফলের জন্যই ওই পরিবারের ওই অঞ্চলে বিশেষ সম্মানিত হয়েছিলেন। 16 বছর বয়সে স্কুলের পড়া শেষ হলো মার্জার। তিনি ঠিক করলেন এবার প্যারিস যাবেন। ছোট থেকেই তার মনের মধ্যে একটা স্বপ্ন ছিল, তা হলো বড় হয়ে একজন ডাক্তার হতে হবে। হয়তো মায়ের শোচনীয় মৃত্যুতেই তাকে এই স্বপ্ন দেখতে সাহায্য করেছিল। বাবার আর্থিক সামর্থ্য ছিল সীমিত। এদিকে বড়দি ব্রুনিয়াও চাইতেন প্যারিসে গিয়ে ডাক্তারি পড়বেন, কিন্তু দুই বোনকে একসঙ্গে প্যারিসে পাঠানোর মতো ক্ষমতা নেই বেচারি বাবার। কি আর করা যায়। একদিন রাতে বাবার মুখ থেকে ওই নিদারুণ সত্যি কথাটা জানতে পারলেন মার্জার। ঠিক করলেন দিদির জন্য জীবনের সমস্ত স্বপ্ন জলাঞ্জলি দেবেন তিনি। বাবাকে আশ্বস্ত করলেন দিদি আগে প্যারিসে পড়তে যাবে, সেখানকার পড়াশোনায় খরচ মার্জাই চালাবেন। এর জন্য দরকার হলে তিনি ছোটোখাটো চাকরি করবেন। দেখতে দেখতে দিন কেটে যাবে। দিদি ডাক্তার হয়ে ফিরে আসবে, তারপর মার্জা না হয়ে প্যারিসে যাবেন। তখন বোনের পড়াশোনায় খরচ জোগাবে ওই দিদি।
জটিল সমস্যার সুন্দর সমাধান। কিশোরী মার্জার মুখ থেকে ওই কথাগুলো শুনে বাবা অবাক হয়ে গেলেন, নীরবে চোখের জল ফেলেছিলেন। হায়, আমার ওই দুই মেয়ের মধ্যে মার্জাই ছিলেন বুদ্ধিমতী, কিন্তু এমন পরিবারে সে জন্মালো কেন? আমি তার উচ্চশিক্ষার স্বাদ পূরণ করতে পারলাম না। এই কথা বলে নিজেকে দোষারোপ করতে লাগলেন তিনি। কথা মতো দিদি ব্রুনিয়া প্যারিস চলে গেলেন। তার পড়ার খরচ জোগাবার জন্য মার্জার ওয়ারসেই থেকেই এক ধনী পরিবারের গভর্নেন্সের চাকরির পদ নিলেন। পরিবারের কর্ত্রী ছিলেন খুবই বদমেজাজি। কোথায় কোথায় মার্জারকে অপমান করতেন। তিনি দরিদ্র ঘরের কন্যা, এই বলে তাকে খোঁটা দিতেন। সেখানে বেশি দিন কাজ করতে পারেননি মার্জা। বছরখানেকের পর ছেড়ে দিলেন সেই চাকরি, আবার নতুন চাকরির সন্ধানের পথে নামলেন। কাজ তো তাকে একটা করতেই হবে, না হলে দিদির পড়ার খরচ জাগাবে কি করে? নিয়মিত প্যারিসে টাকা পাঠাতেন মার্জা। শেষ অবধি আর একটি রুচিসম্পন্ন ভদ্র পরিবারে গভর্নেন্সের চাকরি পেলেন মার্জা। সেখানকার আবহাওয়ার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিলেন তিনি। কিন্তু সুখ বেশি দিন কপালে সয় না। মার্জার ক্ষেত্রেও তাই হলো। ওই পরিবারে এক সুদর্শন যুবককে ভালোবাসলেন তিনি, কিন্তু বিয়ে করা তো অসম্ভব হয়ে উঠল। দুজনের মধ্যে সামাজিক ব্যবধান আছে, আছে অর্থনৈতিক সীমারেখা। অতএব মনের কষ্ট মনে চেপে রেখেই মার্জা চাকরি ছেড়ে দিলেন। চরম হতাশা আর অপমান বুকে নিয়ে নতুন করে পথ চলা শুরু করলো। যে বয়সে আমরা স্বপ্নের রামধনু দেখতে পাই নীল আকাশে, মন উড়ে যায় দূর দিগন্তে, সেই বয়সে মার্জাকে কঠিন বাস্তবের সামনে দাঁড়াতে হয়েছে। তাই হয়তো আবেগশূন্য হয়ে পড়েছিলেন তিনি। কিশোরী সুলভ চঞ্চলতা কোথাও হারিয়ে গিয়েছিল। সেই বয়সে তিনি হয়ে উঠলেন প্রজ্ঞাবতী। তাকে দেখে মনে হতো সমস্ত পৃথিবীর বোঝা কেউ যেন তার মাথায় চাপিয়ে দিয়েছে। সহসা কারোর সাথে কথা বলতেন না তিনি। নিজেই নিজের জন্য ওই শব্দহীন জগৎ নির্মাণ করেছিলেন। সেই জগতে তিনি ছিলেন এক একক সামগ্রী। 5 বছরে প্যারিসে পড়াশোনা করে দিদি ব্রুনিয়া ডাক্তার হলেন, কিন্তু তিনি তার দেশে ফিরলেন না। সেখানকার এক যুবককে বিয়ে করে সংসার পালতেন। এভাবে মার্জার স্বপ্নটা হারিয়ে গেল। কোথায় প্যারিস আর কোথায় ওয়ারস। ডাক্তারি পড়া বুঝি হলো না তার জীবনে। 19 শতকের শেষের দিকে পোল্যান্ড ছিল রাশিয়ার শাসনাধীন। তরুণী মার্জা দেখতে পেতেন সারা দেশে রুশ বিদ্রোহী আন্দোলন জোরদার হয়ে উঠছে। হাজার হাজার ছেলে মেয়ে গোপন সংগঠনের নাম লেখাচ্ছেন। স্বাধীনতা আন্দোলনে তার শিক্ষক পিতা ছিলেন অন্যতম পুরোধা পুরুষ। বাবার কাছ থেকে মার্জা শুনতেন পরাধীনতার লাঞ্ছিত কাহিনী। শৃঙ্খলাবদ্ধ মানুষের কষ্ট তাকে মনকে আবেগে আপ্লুত করত। তরুণী বয়সে তিনি গোপন সংগঠনের সদস্য হলেন। পোল্যান্ডের নানা স্থানে তখন গোপন সদস্য স্কুল খোলা হয়েছে। তেমনি একটি বিদ্যালয়ে মার্জা পড়াতেন। তিনি পড়াতেন অঙ্ক, পদার্থবিজ্ঞান ও রসায়ন। এভাবে 2 বছর কেটে গেল। 1891 খ্রিস্টাব্দে প্যারিস থেকে দিদি ব্রুনিয়া একটি চিঠি পাঠালেন ছোট বোনের মার্জাকে। লিখলেন, বোন, তুই এখনই প্যারিসে চলে আয়, তোর ডাক্তারি পড়ার সমস্ত খরচ আমিই জোগাবো। আশার আলো দেখতে পেলেন মার্জা। বুঝি অন্ধকার রাত্রে অবসান হয়ে গেছে। সকালে সূর্য উঠেছে পূর্ব আকাশে। কোনো রকম পথের খরচ সংগ্রহ করে প্যারিসের পথে রওনা হলেন মার্জা। প্যারিসে পৌঁছে তিনি কিন্তু দিদির সঙ্গে দেখা করলেন না। তিনি ছিলেন বুদ্ধিমতী তরুণী। তিনি জানতেন হয়তো বিবেকের দংশনে ওই চিঠিতে দিদি বাধ্য হয়েছে লিখতে, কিন্তু তার মন বাঁধা পড়ে আছে অন্যত্র। বিয়ে করছে দিদি, এখন সে সুখী গৃহিণী, একটি সন্তানও হয়েছে তার। এখন কি তার উচিত সেখানে বোঝার মতো উপস্থিত হওয়া? প্যারিসে আলো বাতাসহীন বস্তি অঞ্চলে শুরু হলো মার্জার জীবন সংগ্রাম। ল্যাটিন কোয়ার্টারে ছোট্ট এক চিলেতে ঘর পেয়েছিলেন তিনি। 12 ঘর, এক উঠান। সেই বস্তিতে মার্জা জীবনকে কাছ থেকে দেখেছিলেন হতদগ্ধ মুখগুলিতে দরিদ্রতা কি বিষণ্ণ ছবি আঁকছে। নরকতুল্য সেই নোংরা জগৎকে কোনোদিন ভুলতে পারেনি মার্জা। সেখানে চোর ডাকাত ভবঘুরেদের ভিড়। সকাল আর সন্ধ্যার মধ্যে কোনো পার্থক্য নেই। দম বন্ধ করা সেই পরিবেশে মানুষের মনে বাঁচার আশা নেই, উদ্দীপনা নেই জীবনের আলো। যে স্বপ্ন নিয়ে প্যারিসে এসেছিলেন তা বাতিল করলেন। ভর্তি হলেন সরবন বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা ক্লাসে। এটাই হয়তো ছিল তার ভবিতব্য। তা না হলে ভবিষ্যতে তিনি কেমন এক বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী, রসায়ন বিজ্ঞানী হিসাবে আত্মপ্রকাশ করবেন। প্যারিসে এসে নিজের নামটাও পাল্টে ফেলেছিলেন মার্জা। নতুন নাম তার ছিল মেরি
ক্লোডস্কা। চরম দরিদ্রতার মধ্য দিয়ে এগিয়ে চলেছে তার সংগ্রামী জীবন। বেশিরভাগ দিন অনাহারে থাকতে হতো, মাঝে মধ্যে রাস্তায় সস্তা খাবার কিনে খান। বছর 2 এইভাবে কেটে গেল। শরীর একেবারে ভেঙে পড়েছে, জীবনের শক্তি পৌঁছেছে শেষ বিন্দুতে। একদিন ক্লাস করতে করতে জ্ঞান হারিয়ে ফেললেন তিনি। সহপাঠীদের সেবা যত্নে জ্ঞান ফিরে পেলেন। ডাক্তার জানিয়ে দিলেন পুষ্টির অভাবে যে কোনো মুহূর্তে তিনি দুরারোগ্য যক্ষাতে আক্রান্ত হতে পারেন। বন্ধুরাই তার ডায়েরিতে খুঁজে দিদিকে বুনিয়ার ঠিকানা জোগাড় করেছিলেন। বুনিয়া খবর পেয়ে ছুটে এলেন, কঙ্কালসার বোনকে বাড়িতে নিয়ে গেলেন। দিদির আন্তরিক সেবা যত্নে সেবাযাত্রায় প্রাণে বেঁচে গেলেন মেরি। অবশেষে 24 বছর বয়সে সুযোগ এলো মেরির জীবনে। এবার দিদির অর্থানুকূল্যে সোরবন ইউনিভার্সিটিতে ভর্তি হলেন। জোর উদ্যমে বিজ্ঞানের পাঠ নেওয়া শুরু হলো মেরি কুরি। পাস করলো ফিজিক্সে প্রথম এবং গণিতে দ্বিতীয় স্থান অধিকার করে। বছরে 600 রুবেল স্কলারশিপ পেয়ে গেল পোল্যান্ড সরকারের কাছ থেকে। এবার নিশ্চিন্তেই গবেষণা করতে হবে, কিন্তু কোথায় ভালো ল্যাবরেটরি যেখানে ইচ্ছামতো গবেষণার সুযোগ আছে? খুঁজতে খুঁজতে পরিচিত এক ব্যক্তি জানালেন পিয়ের কুরির নামে এক অধ্যাপকের ল্যাব প্রায় খালি আছে। মেরি গিয়ে দেখা করলেন। পিয়ের সনন্দে তাকে নিজের ল্যাবরেটরিতে স্বাধীনভাবে গবেষণার অনুমতি দিলেন। গবেষণা শেষ, এরপর গ্রামের বাড়িতে ফিরতে চাইলেন মেরি, কিন্তু পিয়ের তাকে বাধা দিলেন। বললেন মেরির মতো উচ্চ প্রতিভাময়ের উচিত বিশ্ববিজ্ঞানের জন্য কিছু করা। অগত্যা 500 ফ্রি মাইনে গরিব অধ্যাপক পিয়ের কুরির সঙ্গে জীবনের গাঁটছড়া বাঁধলেন মেরি। মাদাম মেরি থেকে হলেন মেরি কুরি। শুরু হলো মেরির জীবন সংগ্রাম। স্বামী স্ত্রী আর বৃদ্ধ শ্বশুরকে নিয়ে সংসার, জিজা করে বালাই নেই। ভোরে উঠে বাজার করা থেকে রান্না, বাসন ধোয়া, ঘরবাড়ি পরিষ্কার করা, জামাকাপড় কাচা সবই একা হাতে সারতেন মেরি। ঘরের সব কাজ সেরে চলে যেতেন ল্যাবরেটরিতে। 8 ঘন্টা টানা চলত গবেষণা। আর ওই ল্যাবরেটরি বা কি বিশ্রী! একটি স্কুলের একতলায় ছোট্ট স্যাঁতস্যাঁতে একটা ঘর, যেখানে ঢোকে না আলো, ঢোকে না বাতাস। শ্বাস সরঞ্জামের অবস্থা আরও শোচনীয়। তবুও এরই মধ্যে বসে দিনের পর দিন, রাতের পর রাত অবিচ্ছিন্ন গবেষণা চালিয়ে গেলেন মেরি কুরি আর স্বামী পিয়ের কুরি। এই গবেষণায় একদিন তাদের এনে দিল বিশ্বজয়ের মুকুট। ততদিন দুজন অতিথি এসে গেছে সংসারে, আয়রন ও ইভ, দুটি ফুটফুটি ফুলের মতো মেয়ে। বড় মেয়ে আইরিন কুরি ভবিষ্যতে আর এক নোবেলজয়ী বিজয়িনী। রেডিয়াম আবিষ্কারের জন্য মেরি কুরি ও তার স্বামী নোবেল পুরস্কার পেয়েছিলেন যৌথভাবে 1903 সালে। কিন্তু বড় সহজে তাদের কাছে ধরা দেয়নি এই অমূল্য সম্পদ। যেভাবে মেরি ও পিয়ের রেডিয়ামের হদিশ পেয়েছিলেন, সে এক আশ্চর্য কাহিনী, হার না মানার এক অলৌকিক রূপকথা। রঞ্জন রশ্মি বা এক্স রশ্মি নিয়ে তখন গবেষণা করছিলেন তারা দুজন। কিছুদিন গবেষণা করার পর তারা দেখলেন ইউরেনিয়াম বেশি থাকলে রশ্মির তীব্রতা বেশি হয়। শুরু হলো ইউরেনিয়াম যৌগ নিয়ে পরীক্ষা নিরীক্ষা। হঠাৎ দেখা গেল কিছু কিছু ক্ষেত্রে এক্স রে বেরোচ্ছে অনেক বেশি পরিমাণে। 10 বার পরীক্ষা হলো, একই ফল। বৈজ্ঞানিকরা অবাক হয়ে ভাবতে লাগলেন কোত্থেকে এলো এত রশ্মি। নিশ্চয়ই খনি থেকে ইউরেনিয়াম তোলার সময় বিশেষ কিছু জিনিস তার সঙ্গে মিশে গেছে। শুরু হলো অনুসন্ধান। অপরিষ্কার ইউরেনিয়ামের ঢেলা বা পিস বেল্টকে পরীক্ষাগারে আলাদা আলাদা করে ভাগ করে ফেলা হলো। পরিচিত অন্যান্য এলিমেন্ট ছাড়াও নতুন 2টি বস্তু আছে বোঝা গেল। তার মধ্যে একটিকে চিহ্নিত করলেন মেরি, নাম দিলেন প্রিয় স্বদেশের নাম অনুসারে পোলোনিয়াম। কিন্তু অপরটি কোথায়? সে আরও পরীক্ষা চাই প্রচুর প্রচুর পরিমাণে পিচ বেল্ট। কিন্তু এত দামি পদার্থ কোথায় পাবেন তারা? তবে কি হার মানতে হবে? হাল ছেড়ে দিতে হবে শেষটায়? না, কখনো না। কিভাবে সস্তায় প্রচুর পিচ বেল্ট পাওয়া যাবে তারই খোঁজ করতে লাগলেন তারা। শেষে উপায় হলো, পিয়ের খবর পেলেন বোহেমিয়ার এক খনি থেকে পিচ বেল্ট তুলে তার থেকে ইউরেনিয়াম লবণ বের করে আনা যায়। কাজ হয়ে যাওয়ার পর ফেলে দেওয়া হয় মূল্যবান পিচ বেল্ট। পিয়েরের অনুরোধে সেই অকেজ ইউরেনিয়াম থেকে একজন পিচ বেল্ট, কয়লা আর একটা ট্রাক ভরে কুরি দম্পতির বাড়িতে পাঠিয়ে দিলেন।
খনির মালিক সম্পূর্ণ বিনামূল্যে। পাওয়া তো গেল, কিন্তু রাখা হবে কোথায়? বড় কড়াইতে রেখে উচ্চচাপে জাল দিতে হবে ওই পদার্থ। তার জন্য চাই বিশেষ ধরনের আলাদা ল্যাবরেটরি। কিভাবে মিলবে তা? এবারও সমাধান হলো আশ্চর্য উপায়। পিয়ের যেখানে কাজ করতেন সেই স্কুল অফ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি শারীরবিদ্যা বিভাগের ছাত্ররা একটা ঘরের মড়া কাটত। বর্তমানে সেই ঘরটি পরিত্যক্ত। তারই নোংরা কাঁচা মাটির মেঝেতে স্তূপীকৃত করে রাখা হলো পিচবেল্টের পাহাড় আর ঘরের বারান্দায় তোলা উনুন বসিয়ে শুরু হলো গবেষণার কাজ। দিন নেই রাত নেই, প্রকাণ্ড মাথা উঁচু একটা ভারী রং নিয়ে উত্তপ্ত পিচবেল নেড়ে গেলেন মেরি। দরদর করে সারা শরীর দিয়ে গড়িয়ে পড়তো ঘাম, ক্লান্তিতে ভেঙে পড়তো শরীর। এমনি করে কেটে গেল 4 বছর। হঠাৎ বৃষ্টি এলেই দৌড়ে ঢুকে পড়তে হতো ঘরে। হুড়মুড় করে জিনিসপত্র ঘরে তুলতে হতো। বেজে গেল সর্বনাশ। দৌড়ঝাঁপ করে করতে প্রাণবন্ত হয়ে যেত দুটো বিজ্ঞানীর। সেদিন রাত 9টা নাগাদ ঘরে ফিরে সাংসারিক টুকিটাকি কাজ সারলেন মেরি। হঠাৎ মেয়ে আইরিন একটা ফ্রক সেলাই করতে করতে কি মনে হলো তার, স্বামীকে ডেকে বললেন, চলো আর একবার ল্যাবে ঘুরে আসি। পিয়েরকেও নিয়ে ল্যাবে যাচ্ছিল, তিনিও বললেন, বেশ চলো। বৃদ্ধ শ্বশুরকে, বাবা আবার একটু বেরোচ্ছি বলেই প্রায় ছুটতে ছুটতে সেই ফুটো চালের স্যাঁতস্যাঁতে ছোট ঘরে এসে হাজির হলেন তারা। দরজা খুলে অবাক হয়ে গেলেন। সারা ঘর আলো হয়ে গেছে। বিশিষ্ট পিচবেল্টের মাঝে পড়ে আছে এক টুকরো অমূল্য রত্ন, 7 রাজার ধন মানিক। মেরি ও পিয়ের নাম দিয়ে দিলেন রেডিয়াম। সহস্র দুঃখের সাধনায় সিদ্ধিলাভ হলো। 1903 সালে এলো নোবেল পুরস্কার। পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা অভিনন্দন ও প্রশংসায় বন্যা ভাসিয়ে দিল এতদিনের সব দুঃখ কষ্ট। এখানেই কিন্তু মেরি কুরির যাত্রা থামল না। ক্রমাগত তেজস্ক্রিয় পদার্থ নিয়ে কাজ করার ফলে তার শরীর এক ধরনের অসুখ দেখা দিল। সেই রেডিয়ামের আবিষ্কারের বছর থেকেই রোগ যন্ত্রণায় কবলে পড়লেন তিনি। সারা শরীরে অসহ্য যন্ত্রণা। ডাক্তার বলল বাত। পরে অবশ্য জানা গিয়েছে বাদ নয়, মেরিকে আক্রমণ করেছে এক কাল ব্যাধি। তবু হার না মানলে তিনি নোবেল বিজয়িনী। অসহ্য রোগ যন্ত্রণা নিয়ে ঝাঁপিয়ে পড়তেন কাজে আবার নতুন উদ্যমে। এবারের কাজ মানব সেবার। নোবেল ছাড়াও মেরি একা পেয়েছিলেন অসংখ্য প্রাইজ। এত টাকা নিয়ে কি করবেন? দারিদ্রত্ব তার চির অভ্যস্ত। তাই পুরস্কারলব্ধ সমস্ত অর্থ মেরি চাইলেন দেশে দেশে ক্যান্সার চিকিৎসার ও গবেষণার কেন্দ্র গড়ে তুলতে। তার জন্য চাই আরও টাকা, আরও রেডিয়াম। আর 1 গ্রামের দাম তখনকার দিনে ছিল $3,12,500। তার জন্য শুরু হলো আবেদন ও প্রচার। তার উপর সংসারে এসেছে দ্বিতীয় কন্যা ইভ। মেরি নিঃশ্বাস ফেলার সময় নেই। সহসা ঘটল বিরামে বজ্রপাত। অন্যমনস্কভাবে পথে চলার সময় ঘোড়ার গাড়ি চাপা পড়ে মারা গেলেন স্বামী পিয়ের, চিরদিনের সাথী, দীর্ঘ যুদ্ধের সহযোদ্ধা, প্রিয়তম ওই মানুষটি। এরকম শোচনীয় মৃত্যুতে শোকে নির্বাক হয়ে গেলেন মেরি। কিন্তু হার ছাড়লেন না তিনি। স্বামীর অসমস্ত গবেষণার কাজ হাতে তুলে নিলেন কলেজের সর্বময় কর্তৃত্বের দায়িত্ব নিজের হাতে। গড়ে তোলা স্বপ্নের ল্যাবরেটরি এবং গবেষণার কাজ। সেই সঙ্গে অব্যাহত রইল শিশুকন্যার মানুষ করে তোলা, শোকার্ত রুগ্ন বৃদ্ধ শ্বশুরের শুশ্রূষা আর বই লেখার কাজ। রেডিয়াম বিষয়ে তার গবেষণার কাজ ও নিজের জীবনে নানা অভিজ্ঞতা নিয়ে একের পর এক লিখে চললেন মেরি। 1911 সালে রসায়নে আবার নোবেল পুরস্কার পেলেন মেরি। 1914 সালে শুরু হলো বিশ্বযুদ্ধ। চারিদিকে মৃত্যুর হাহাকার। ল্যাবরেটরির শান্ত নিরাপত্তার বসে অস্থির হয়ে উঠলেন মমতাময়ী মেরি। যুদ্ধে আহত অসংখ্য আর্ত মানুষের অসহায় কান্নায় পথে এসে দাঁড়ালেন তিনি। ফ্লোরেন্সে নাইটিঙ্গেলের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজের সংগ্রহ করে তুললেন অনেকগুলি এক্স-রে মেশিন। প্যারিস হাসপাতালে সেগুলি দান করলেন যাতে প্রচুর আহত রোগীর রোগ নির্ণয় করা যায় যত শীঘ্র সম্ভব। নিজেই নির্দেশ দিলেন, তৈরি করালেন এবং বিশেষ এক ধরনের ভ্রাম্যমাণ গাড়ি, নাম রেডিওলজিক্যাল গাড়ি। ওই গাড়িগুলিতে থাকতো একটি ডায়নামো এবং একটি এক্স-রে মেশিন। ডায়নামো চলতো গাড়ির মোটরের সাহায্যে আর একই সঙ্গে তৈরি হলো এবং তাতে প্রচুর বিদ্যুৎ। গাড়ি হাসপাতালে ঘুরে বেড়াতো, রোগীর চিকিৎসা সাহায্য করতো। সাধারণ দরিদ্র মানুষের যখন ভয় পেয়ে কাছে আসতে চাইতো না, তখন মেরি তাদের আদর করে ডাকতেন। স্নিগ্ধ মধুর ব্যবহারে ভাঙিয়ে নিতেন তাদের ভয়। মেরির চেষ্টায় ফ্রান্সের মতো পোল্যান্ড এবং রেডিও ইনস্টিটিউট ক্যান্সার রিসার্চ কেন্দ্র তৈরি হলো। নিজের জীবনে সমস্ত উপার্জিত অর্থ মেরি কুরি অকাতরে ঢেলে দিলেন মানব সেবায়।
তার সততায়, ত্যাগ আর অক্লান্ত সেবার আদর্শে অনুপ্রাণিত হয়ে এগিয়ে এলেন, সাহায্যের হাত বাড়িয়ে দিলেন পৃথিবীর নানা দেশে, নানা সংগঠন। দুবার নোবেল বিজয়িনী প্রমাণ করে দিলেন তিনি যত বড় বিজ্ঞানী তার থেকে আরও বড় মনের মানুষ তিনি। দীর্ঘ রোগ যন্ত্রণা তাকে একদিনের জন্য কাজ থেকে বিশ্রাম নেওয়াতে পারেনি ক্লান্তি অথবা হতাশার গ্রাসে পড়ে হারিয়ে যেতে। দীর্ঘদিন রেডিয়ামে নিয়ে কাজ করার ফলে মেরির শরীরের যে দুরারোগ্য ব্যাধির সংক্রমণ ঘটেছিল তাতে মৃত্যু হলো, কিন্তু মৃত্যুর 1 মিনিট আগেও পর্যন্ত তিনি বললেন না ভয় বা দুঃখের কোনো কথা, বলেননি আত্মীয় বা বন্ধুদের প্রতি কোনো নির্দেশ বা বিদায় বাণী। শেষ মুহূর্তে পর্যন্ত মেরি কুরি সবাইকে কাজের মাধ্যমে আরও এগিয়ে যেতে বলেছেন। ওই হলেন মাদাম কুরি, নিরবিচ্ছিন্ন সংগ্রামের এক উৎসাহব্যঞ্জক কাহিনীর নায়িকা। জীবনের শেষ প্রহর পর্যন্ত তেজস্ক্রিয় পদার্থের গতি প্রকৃতি নিয়ে গবেষণা করে গেছেন। ওই গবেষণার ফলে তার শরীরে তেজস্ক্রিয় রশ্মি ঢুকে যায়। ক্যান্সার আক্রান্ত হয়ে তিনি পরলোকে যাত্রা হন। 1934 খ্রিস্টাব্দে নিভে গেল বিশ্ববিজ্ঞানের এক অত্যাশ্চর্য প্রতিভার জীবনদ্বীপ, কিন্তু একই সঙ্গে জ্বলে উঠল হাজার প্রদীপ। আজও এখানে সেখানে নগরপল্লীর অন্তরালে এইভাবে দাঁতে দাঁত চেপে কঠোর সংগ্রাম করেছেন আগামী দিনের মাদাম কুরিরা। একদিন তারা জয়কে করায়ত্ত করবেনি, এমনই দৃঢ় তাদের মন। মাদাম কুরির আদর্শে এমনই প্রতিজ্ঞার জন্ম হয়েছে তাদের স্বপ্নের আকাশে। ম্যাডামের কন্যা আইরিন কুরি ও আইরিনের স্বামী ফ্রেডরিক জোলিও পেয়েছিলেন নোবেল। একটি পরিবার থেকে 5টি নোবেল জয় করা বিজ্ঞানের ইতিহাসে এক অবর্ণনীয় নজির। তার কর্মপ্রতিভার মূল্যায়ন করতে গিয়ে মহান বিজ্ঞানী আইনস্টাইন বলেছেন, মেরি কুরি এমনই এক ব্যক্তি, খ্যাতি তাকে ম্লান করতে পারেননি। মানব সভ্যতায় নারী জাতির দুরন্ত সংগ্রাম ও সাফল্যের ইতিহাস অসাধারণ কৃতিত্বের জন্য বিজ্ঞানী মাদাম কুরি নাম সন্ন্যাস করে খুঁজে থাকবে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার প্রিয়জনদের শেয়ার করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।